Class 5, after a gap of 1 week or more, I am starting once again with your book Wings, and now open at page 56 of your book. And in the last class I read out the passage in this page, and in that passage there is a description of a visit to a zoo, Kolkata Zoo, by Moumita. She went to visit that zoo along with her classmates and 4 teachers, and there is a description what they how they enjoyed the visit and what they saw there, etc. Now in page 57, activity 1, though I have already told you how to give the answers of questions, কেমন করে প্রশ্নের উত্তর লিখতে হয় আমি তোমাদের আগে কিন্তু বলেছি, আবার রিপিট করছি। তো এই অ্যাক্টিভিটি 1টাও মনে হচ্ছে আমি আগের দিনে পড়িয়েছি। যাই হোক, নাও লেটস রিপিট ইট। হু ওয়েন্ট টু কলকাতা জু লাস্ট সানডে, এই ধরনের যদি প্রশ্ন থাকে, হু দিয়ে প্রশ্ন, তুমি শুধু ওই হুয়ের উত্তর যেটা সেইটা ওখানে বসাও, দিয়ে বাকি সেন্টেন্সটা একই রকম থাকবে। তাহলে মৌমিতা ওয়েন্ট টু কলকাতা জু লাস্ট সানডে এটা বলতে পারো, অথবা মৌমিতা অ্যান্ড হার ক্লাসমেটস অ্যান্ড টিচার্স, মৌমিতা কমা দিয়ে হার ক্লাসমেটস অ্যান্ড টিচার্স, এরা সবাই গিয়েছিল। মৌমিতা তার কয়েকজন ক্লাসমেট, সাম অফ মাই ক্লাসমেটস লেখা আছে, নট অল বাট সাম অফ মাই ক্লাসমেটস, সুতরাং লিখবে মৌমিতা কমা দিয়ে হার ক্লাসমেটস অ্যান্ড 4 টিচার্স ওয়েন্ট টু কলকাতা জু লাস্ট সানডে। ওকে, এই যে হুয়ের উত্তর, যেখানেই হু থাকবে ওয়ার্ড থাকবে, এই উত্তরগুলো কীভাবে দিতে হয়, ভেরি ইজি। হুটা তুলে দিয়ে যেটা উত্তর হবে সেই ওয়ার্ড কটা বসিয়ে দাও, মানে সাবজেক্ট, হু মানে একটা সাবজেক্ট বোঝাচ্ছে, এটা কর্তা বাক্যের, সেইটা বসিয়ে সেটা রিপ্লেস করো ওই যেটা উত্তর হবে সেটাকে দিয়ে। হোয়াট পাজেল্ড দ্য স্টুডেন্টস ইন দ্য জু, স্টুডেন্টরা জুয়ের মধ্যে কী দেখে পাজেল্ড হয়ে গিয়েছিল। এখানে দিয়েছে অ্যান এলিফ্যান্টস ট্রাম্পেট, মানে হাতি যখন ডাকে আর কি, বৃংহতি, হাতির ডাককে বলে ট্রাম্পেট ইংরেজিতে বলে। অল অফ এ সাডেন পাজেল্ডাস, চমকে গিয়েছিলেন এরা, হঠাৎ একটা হাতি ডেকে উঠেছে, সেটাতে ওরা পাজেল্ড হয়ে গেছে। তাহলে হোয়াট পাজেল্ড দ্য স্টুডেন্টস ইন দ্য জু, তাহলে হোয়াট অংশটা বাদ দাও, দিয়ে উত্তরটা লেখো। কী লিখবো, অ্যান এলিফ্যান্টস ট্রাম্পেট অল অফ এ সাডেন, তারপরে বাকি অংশটা যেমন প্রশ্নে আছে, পাজেল্ড দ্য স্টুডেন্টস ইন দ্য জু। যদি তুমি অতটা নাও পারো, অ্যাটলিস্ট এটুকু লিখবে, অ্যান এলিফ্যান্টস ট্রাম্পেট পাজেল্ড দ্য স্টুডেন্টস ইন দি জু। হোয়াট ডিড দ্য টিচার্স এক্সপ্লেন অ্যাবাউট স্নেকস, সাপ সম্পর্কে টিচাররা কী বলেছিলেন। সাপ সম্পর্কে বলেছেন, দেখো যে ওই পেজ, আগের পেজটা লাস্ট প্যারাগ্রাফ দেওয়া আছে। অ্যাট অ্যাবাউট 2 PM উই হ্যাড আওয়ার লাঞ্চ দেয়ার, 2টোর সময় আমরা সেখানে লাঞ্চ খেলাম। অ্যান্ড দেন এগেন উই মুভড হেয়ার অ্যান্ড দেয়ার, দেয়ার ইউ শ মেনি স্ন্যাক্স অফ ডিফারেন্ট সাইজেস,
Our teachers explained which were venomous and which were non-venomous. বিষাক্ত বা বিষধর সাপ যেগুলো আর যেগুলো বিষহীন সাপ, ভেনম মানে সাপের বিষ, এই দুটোর পার্থক্য স্যাররা বুঝিয়ে দিচ্ছিলেন। তাহলে হোয়াট ডিড দ্য টিচার্স এক্সপ্লেন অ্যাবাউট দ্য স্নেকস? তাহলে এখানে কিন্তু হোয়াটটা সাবজেক্ট নয়। আগের দুটো প্রশ্নে দেখো হু এবং হোয়াট, ও দুটো সাবজেক্ট ছিল। এখানে হচ্ছে যে হোয়াটটা অবজেক্ট। ডিড দ্য টিচার্স এক্সপ্লেন, এইটা দিয়ে প্রশ্নটা শুরু হচ্ছে। দেখো, ডিড দ্য টিচার্স এক্সপ্লেন, মন দিয়ে শোনো। তাহলে দ্য টিচার্স এক্সপ্লেন্ড, এই যে ডিড আছে পাস্ট টেন্সে প্রশ্নটা আছে, সুতরাং আমি প্রশ্নের উত্তরটা লেখা শুরু করব এইভাবে, দ্য টিচার্স এক্সপ্লেন্ড টু দ্য স্টুডেন্টস about the venomous and non-venomous snakes. অথবা একেবারে এই লাইনটাই দেওয়া যেতে পারে, তোমার বইয়ে যেমন দেওয়া আছে, আওয়ার টিচার্স এক্সপ্লেন্ড, এই যে এক্সপ্লেন্ড করা আছে, দেখো এক্সপ্লেনটাকে যখন তুমি প্রশ্ন করবে, হি ওয়েন্ট টু কলকাতা, তখন প্রশ্ন করা হবে ডিড ই গো টু কলকাতা। ঠিক সেভাবে আওয়ার টিচার্স, এখানে দেখো হোয়াট ডিড দ্য টিচার্স এক্সপ্লেন, ডিড এক্সপ্লেন, এই ভার্বটা এইভাবে আছে দেখো। তাহলে সেই জন্য দ্য টিচার্স এক্সপ্লেন্ড বা আওয়ার টিচার্স এক্সপ্লেন্ড হুইচ ওয়ার ভেনোমাস অ্যান্ড হুইচ ওয়ার নন ভেনোমাস স্নেকস। এই স্নেকস কতটা দেবে? নেক্সট, অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে কমপ্লিট করো। অ্যাক্টিভিটি 2তে কী বলছে? মৌমিতা রোট অ্যাবাউট, মৌমিতা কী নিয়ে লিখেছিল এই প্যারাগ্রাফটা? রোট অ্যাবাউট দেয়ার ভিজিট টু দ্য কলকাতা জু। দেন মোস্ট অ্যাট্রাকটিভ ওয়ার, কোনটা মোস্ট অ্যাট্রাকটিভ বইয়ে দেওয়াই আছে, সেখান থেকে ফিল আপ করা যাবে, দেখবে ফার্স্ট প্যারাগ্রাফের সেকেন্ড যে বড় প্যারাগ্রাফটা তার মাঝামাঝি অংশের নিচে আছে, দেখো মোস্ট অ্যাট্রাকটিভ ওয়ার দ্য বার্ডস অফ ডিফারেন্ট স্পিসিস। দেন question number C, the tigers were roaring. বাঘের ডাককে কি বলা হয়? রোর। আর হাতির ডাককে বলা হয় ট্রাম্পেট। The tigers were roaring. Then activity 3, write T or F. মৌমিতা and her friends went to the zoo last Sunday. এটা কি ঠিক না বেঠিক? যদি ঠিক হয় তাহলে ওর পাশে টি লিখবে। দ্য হিপোজ ওয়ার ওপেনিং দেয়ার হিউজ মাউথস। হিপোপটেমাসগুলো তাদের মুখগুলো খুব মুখবেদান করছিল, খুব বড় করে মুখগুলো খুলছিল, বিশাল মুখগুলো। 5 টিচার্স অ্যাকম্পেনিড দ্য স্টুডেন্টস ইন দ্য জু। বলাই আছে যে উইথ সাম অফ মাই ক্লাসমেটস অ্যান্ড 4 টিচার্স, সুতরাং এটা ঠিক হবে না ভুল হবে সে মতো লেখো, নিশ্চয়ই ওটা এফ হবে। দিস ট্যুর হ্যাজ নো এডুকেশনাল ভ্যালু। এই ট্যুরের কোনো শিক্ষাগত মূল্য নেই, এটা কখনো হয় না। এটা এডুকেশনাল ট্যুর, নানা রকমের প্রাণী দেখা হচ্ছে, তাদের ডাক শোনা হচ্ছে, সাপ দেখা হচ্ছে, বিষাক্ত সাপ, বিষহীন সাপ, এইসব মাস্টারমশাইরা বুঝিয়ে বলছেন। সবার সঙ্গে একটা আনন্দ করে যাওয়া হয়েছে,
একটা সামাজিকতা শেখা হচ্ছে, সবাই সহযোগিতা করে কিভাবে যাওয়া হয়, কিভাবে একটা কাজ করতে হয়, কী করে শিক্ষকদের গাইডেন্সে চলতে হয়, সবগুলোই শিক্ষণীয়। সুতরাং এর এডুকেশনাল ভ্যালু নেই তা নয়, যে কোনো এডুকেশনাল ট্যুরেরই বা যে কোনো ট্যুরেরই এডুকেশনাল ভ্যালু থাকে। দিস ট্যুর হ্যাজ নো এডুকেশনাল ভ্যালু, এটা ঠিক নয় বাক্যটা, সুতরাং ওখানে এফ লিখবে। দেন কোশ্চেন অ্যাক্টিভিটি 4A, অ্যারেঞ্জ দ্য জাম্বলড লেটার্স। এইগুলো তোমাদের বলেছিলাম যে ফিল আপ তোমরা নিজেরা করবে। দেখো প্রথম যে আগোছালোভাবে যে লেটারগুলোকে দেওয়া হয়েছে ওইখান থেকে অ্যাস্ট্রনিস্ট বলে একটা শব্দ আসবে, আমাকে হিন্ট দিয়ে দিয়েছে। ফিল্ড উইথ ওয়ান্ডার মানে বিস্ময়ে পূর্ণ হলো, তার মানে চমকে গেল, অবাক হয়ে গেল, অ্যাস্ট্রনিস্ট। দেন হচ্ছে হ্যাভিং পয়জেন, ভেনোমাস। দেন ট্রাভেল, ট্রাভেল কী হবে? ট্রাভেল মানে ভ্রমণ করা। দেখো RTUO, বলো একটু, ভাবো। আমরা বলি খুব প্রায়ই ব্যবহার করি শব্দটা, ট্যুর, TOUR, ট্যুর। দেন কোশ্চেন ডি, হিন্ট দেওয়া আছে রিমেম্বারেন্স, মনে করা। স্মৃতি, রিমেম্বারেন্স। দেখো ওই যে YROEMM, দেখো ওটা মেমোরি করা যায় নাকি? MEMORY, মেমোরি মানে হচ্ছে স্মৃতি। নেক্সট পেজ যাও। কোশ্চেন অ্যাক্টিভিটি 4B, ফাইন্ড আউট দ্য ডেসক্রাইবিং ওয়ার্ডস। ওয়াইল্ড, ওয়াইল্ড কথাটা ডেসক্রাইবিং, আরও অনেক ডেসক্রাইবিং ওয়ার্ড এখানে রয়েছে, সেগুলো খুঁজে খুঁজে তোমরা বার করবে। ডেসক্রাইবিং মানে ওয়াইল্ড, কেন ডেসক্রাইবিং? যদি বলি পেন, এটা একটা অবজেক্টকে বোঝায়, একটা বস্তুকে বোঝাচ্ছে, এটা আর্টিকেলকে বোঝাচ্ছে। কিন্তু যেই বলছি ওয়াইল্ড, বন্য, তার মানে এটা কাউকে একটা ডেসক্রাইব করা, ওয়াইল্ড অ্যানিম্যাল। তাহলে ডেসক্রাইবিং ওয়ার্ড মানেই অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো হওয়ার চান্স, সেগুলো খুঁজে খুঁজে বার করো। এখানে দু একটা খোঁজার চেষ্টা করো। ওয়াইল্ড লায়ন্স পেয়েছো। অ্যাট্রাকটিভ একটা ডেসক্রাইবিং ওয়ার্ড। ডিফারেন্ট একটা ডেসক্রাইবিং ওয়ার্ড। এই যে অ্যাডজেক্টিভগুলো খুঁজে পেলেই, ডিফারেন্ট স্পিসিস, স্পিসিসটা নাউন, ডিফারেন্ট তার ডেসক্রাইবিং ওয়ার্ড, স্পিসিসটাকে ডেসক্রাইব করছে, বর্ণনা করছে, স্পিসিসটা কেমন, ভিন্ন, ভিন্ন প্রজাতি। মুভিং, দি রাইনোজ ওয়ার মুভিং ওয়াইল্ডলি। এই যে ওয়াইল্ডলিটা অ্যাডভার্ব, এটাও ডেসক্রাইবিং ওয়ার্ড। এইভাবে ডেসক্রাইবিং ওয়ার্ডগুলো খুঁজে বার করবে, যেগুলো মেনলি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হবে। দেন অ্যাক্টিভিটি 5, লেটস চেঞ্জ ফর্মস অফ দি ফলোইং ডুইং ওয়ার্ডস। এই ভার্ব, এগুলো ভার্ব, এদের ফর্মগুলো চেঞ্জ করো। তোমরা শিখেছো, যদি এখনও না শিখে থাকো, আমি দু একদিনের মধ্যেই তোমাদের দু এক পাতা পড়া দিয়ে দেবো, সেই পড়াটা কিন্তু করতে হবে। নো ফার্স্ট ফর্ম হবে নিউ, KNEW, নিউ। ফার্স্ট পার্টিসিপল হবে নোন। প্রতিটা ভার্বের 3টে করে ফর্ম থাকে, নো, নিউ, নোন। পরেরটা দেখো বিগ্যান আছে, ফার্স্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্মে হবে বিগিন, বিগিন, বিগ্যান, বিগান, GUN। দেন ব্রট আছে, ফার্স্ট ফর্মে আছে, তাহলে ব্রিং, ব্রট, ব্রট। দেন ক্যাচ আছে, ক্যাচ, কট, কট। তারপরেরটা একেবারে ফার্স্ট পার্টিসিপলটা দেওয়া আছে, বর্ন, বিয়ার, বোর, বর্ন। ম্যারি প্রেজেন্ট ফর্মে আছে, দেখো ম্যারি, ম্যারেড, ম্যারেড, MARRIED। রাইট,
write, wrote, W-R-O-T-E, written, W-R-I-T-T-E-N. Now let's look at the following sentences from the above text. ওই যে টেক্সটটা দেওয়া আছে যে ওদের চিড়িয়াখানা ভ্রমণের কাহিনী, সেখান থেকে দেখো তো। মৌমিতা স্টাডিজ ইন ক্লাস 5। মৌমিতা কোন ক্লাসে পড়ছে? পঞ্চম শ্রেণীতে। ইন দেওয়া আছে, বোল্ড লেটারে দেওয়া আছে ইন। লাস্ট সানডে আই ওয়েন্ট টু কলকাতা জু। এই যে টুটা বোল্ড লেটারে দেওয়া আছে। দি ওয়ার্ডস ইন কালার আর কল্ড প্রিপোজিশনস। এটা কালার নয়, এটা বোল্ড ওয়ার্ডস, দিজ আর কল্ড প্রিপোজিশনস। তাহলে প্রিপোজিশন কাকে বলে? একেবারে শেষ লাইনে যাও, ওই পাতার পেজ 58-এর শেষ লাইন। একটি প্রিপোজিশন হচ্ছে, ওই একটি কথাটা বাদ দিয়ে মুখস্থ রাখো, তাহলে মনে রাখার সুবিধা হবে। প্রিপোজিশন হচ্ছে একটি শব্দ যেটি কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে স্থান, অবস্থা, সময়, পদ্ধতি ইত্যাদি ইঙ্গিত করে। এটাতে আমি খুশি হলাম না আর কি, এই সংজ্ঞাটায়। যাই হোক, ওরা দিয়েছে, তোমরা আপাতত ওইটাই পড়ো, তারপরে আমি ঠিক সংজ্ঞা দিয়ে দেবো। নাও অ্যাক্টিভিটি 6, fill in the blanks. Monosri gets up at 5 o'clock. Shatorupa plays with her friends. We must have love for our motherland. On Sundays, দেখো বাড়ির আগে অন হয়, অন সানডেজ তারিখের আগে অন হয়, টাইমের আগে অ্যাট হয়। আবার দিনের বিভিন্ন অংশের বিভিন্ন রকমের প্রিপোজিশন বসে। আমি তোমাদের আগের দিনে বলেছিলাম যে অ্যাট ডন, ইন দ্য মর্নিং, অ্যাট নুন, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, অ্যাট নাইট। তাহলে এটাকে যদি আমরা মুখস্থ রাখতে চাই ঠিকঠাক, তাহলে এরকম করে শুরু করতে পারি যে অ্যাট ইন, ইন অ্যাট, মানে ভোরবেলা, তারপর সকালবেলা, তারপর দুপুরবেলা, তারপর বিকালবেলা, তারপর সন্ধ্যাবেলা, তারপর রাত। এইটা কি মুখস্থ করব? আবার বলছি, দেখো বেশ ছন্দ করে বলছি। অ্যাট ইন, ইন অ্যাট। তাহলে অ্যাট ডন, ইন মর্নিং, অ্যাট নুন, ইন আফটারনুন, ইন ইভিনিং, অ্যাট নাইট, এভাবে আসবে। যাই হোক, বারের আগে এবং তারিখের আগে অন দেবে। তাহলে অন সানডেজ উই প্লে ইন দ্য প্লেগ্রাউন্ড। ঝুম্পা গোজ টু স্কুল অন ফুট, হেঁটে যাওয়া অন ফুট বলি। আর কোনো মিতা ওয়েন্ট টু মার্কেট বাই কার, কোনো গাড়িতে চড়ে যাওয়া বাই হবে, আর পায়ে হেঁটে যাওয়া অন ফুট। এটা মনে রাখবে, দুটো ডিফারেন্স। সৌরদীপ্ত লাভস অ্যাট মাই ফল্ট, আমার ত্রুটি দেখে সে হাসলো। পারমিতা লিভস অ্যাট কাটোয়া, অ্যাট কাটোয়া ছোটো জায়গা, অ্যাট হবে। মুনির লিভস ইন কলকাতা, মুনির কলকাতায় বাস করে, কলকাতা বড় জায়গায়, ইন হবে। তাহলে এইগুলো। দেন টাইম অফ অ্যাকশান, টাইম অফ অ্যাকশান দেখো, ইয়েস্টারডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার। হ্যাঁ, yesterday you had a football match, last month you went to your grandparents house, last year you were in class 4, এগুলো সব past time। আবার দেখো, this morning is very sunny, আজ বেশ রৌদ্রোজ্জ্বল সকাল। in today's afternoon you make a plan to play, বিকেলে তোমরা খেলার একটা পরিকল্পনা করো। today evening ইউ হ্যাভ টু স্টাডি, আজকে সন্ধ্যাবেলায় তোমাদেরকে পড়তে হবে। এগুলো সব প্রেজেন্ট টাইম। আর ফিউচার টাইম বোঝাবো কী করে? দেখো, টুমরো ইউ উইল গো টু স্কুল, আগামীকাল তোমরা স্কুলে যাবে। টুমরো ইভিনিং ইউর ফ্রেন্ডস উইল কাম অ্যাট ইউর প্লেস, আগামীকাল সন্ধ্যায় তোমাদের বন্ধুরা তোমাদের বাড়িতে আসবে, তোমাদের জায়গায় আসবে বা তোমাদের বাড়িতে আসবে। ফিউচার টাইম। এই যে আসবে, এই যে উইল বা শ্যাল বসে, আর প্রেজেন্ট টাইমে শুধু ভার্বটা বসে, আর পাস্ট টাইমে ভার্বের পাস্ট ফর্মটা বসে। একটু আগে পাস্ট পার্টিসিপল ফর্ম আলোচনা করছিলাম। দেন দি আন্ডারলাইন্ড ওয়ার্ডস আর ভার্বস,
ভার্ব শোজ দি অ্যাকশন অফ নাউন্স অর প্রোনাউন্স, কোনো নাউন বা প্রোনাউন যে কাজ করে সেটাকে ভার্ব বলে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য ওঠে, কাজ করা বোঝায়। কোন দিকে ওঠে? পূব দিকে। তাহলে দিক বোঝালে তার আগে ইন হবে, ইন দি ইস্ট। উই ডিড ইট ইয়েস্টারডে, গতকাল আমরা এটা করেছিলাম। মধু উইল গো উইথ ইউ, ভার্ব শোজ দি অ্যাকশন বিং ডান ইন এ সেন্টেন্স। এই এত সংজ্ঞা দিয়েছে, এই সবগুলো না মনে রেখে একটা কথা মনে রেখো, যে ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। লিখে নাও দরকার হলে, আবার বলছি লিখে নাও, যে ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। এই কাজ যদি বর্তমানে হয় তাহলে, আচ্ছা তার আগে লেখো ভার্বের কাজের সময়কে টেন্স বলে। ভার্বের কাজের সময়কে টেন্স বলে, লিখে রাখো। তারপরে লেখো ভার্বের কাজ যদি বর্তমানে হয় তাহলে প্রেজেন্ট টেন্স হয়, যদি অতীতে সম্পন্ন হয়ে থাকে তাহলে পাস্ট টেন্স হয়, আর যদি ভবিষ্যতে হবে এমন বোঝায় তাহলে ফিউচার টেন্স হয়। এই কটা কথা লিখে রাখো, এই অংশটা পড়বে। কিন্তু এই যে সংজ্ঞাগুলো দিয়েছে, এত কিছু তোমার মনে রাখতে অসুবিধা হবে, তুমি যেভাবে বললাম এভাবে মনে রাখো। যাই হোক, ভার্বের ব্যাপারে বলি। ভার্ব আবার দু রকমের। কিছু ভার্ব আছে যে ভার্বটা অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই নিজের অর্থটা প্রকাশ করতে পারে, তাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে? যেমন হি রিডস হিস্ট্রি, এখানে রিডস কথাটা এটা স্বয়ং সম্পূর্ণ, নিজেই মানে করতে পারছে যে পড়ে, সেই ইতিহাস পড়ে। কিন্তু যদি বলি সেই ইতিহাস পড়ছে, তাহলে হি ইজ রিডিং হিস্ট্রি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝাতে তোমাকে একটা বি ভার্ব ধার করতে হয়েছে, অ্যাম ইজ আর ধার করতে হয়েছে। তার মধ্যে তুমি হি আছে বলে হি ইজ বলেছ, হি ইজ রিডিং হিস্ট্রি। তাহলে ওই যে ইজটা ওটা হলো অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। ওইরকম ভার্বের ফর্ম তোমরা মুখস্থ করবে। এখানে এক পাতা দিয়েছে, আমি তোমাদের এক পাতা আজকেই দিয়ে দিচ্ছি। পুরো একটা পাতা, তিনটে করে, এটাকে তিনটে করে ফর্ম দেয়নি। প্রেজেন্ট পাস্ট পেজ 61, তিনটে করে ফর্ম দেয়নি, শুধু প্রেজেন্ট পাস্ট আর ফিউচার দিয়েছে। তুমি প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপল তিনটে মুখস্থ রাখবে। ফিউচার শ্যাল ভার্বের আগে শ্যাল বা উইল বসালেই ফিউচার হয়। তাহলে আমাদের 61 পাতা পর্যন্ত আজকে পড়া হয়ে থাকলো, এবং আমরা ভার্বেরও একটা বা দুটো পেজ আমি দিচ্ছি, মুখস্থ করে নেবে। এইগুলো ভিত্তিক আমি পরের পাতাগুলো, বইয়ের পরের অংশটা পড়াবো। এবং এইগুলো না পড়লে, এই যে ভার্বটা তুমি ঠিক মতন না জানলে আর কখনো ইংরেজি শিখতে পারবে না। ভার্বের ওপরেই বাকিটা, ভার্ব ভিত্তিক তুমি শিখবে বাক্য গঠন করতে, সেন্টেন্স ট্রান্সলেট করতে শিখবে। ভার্বের বেসিসে তুমি ভার্ব জানলে টেন্স জানলে, ভার্ব জানলে টেন্স জানবে, টেন্স জানলে ভয়েস জানবে, ন্যারেশন চেঞ্জ জানবে, ক্লজ জানবে, অনেক কিছু শিখতে হবে আমাদের। তাহলে সেই জন্য ভার্বের ফর্মগুলোকে আগে জেনে নেওয়ার দরকার। তারপরে আমি টেন্স পড়াবো, আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে ছবি, তোমরা মুখস্থ করে নেবে এবং পরের দিন তোমরা সেগুলোর থেকে নিজেরাই কাজ করবে।